আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গেছে। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছে। ভারত থেকে শেখ হাসিনা বিশ্বের কোন দেশে যাবেন সেটি এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। শেখ হাসিনা বর্তমানে ভারতের সেনাবাহিনীর তত্ত্বাবধানে গোপন স্থানে রয়েছেন, কারণ ভারতেও শেখ হাসিনা বিরোধী ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। শেখ হাসিনা পালানোর চেষ্টা করছেন। বাংলাদেশ থেকে পালানোর পর অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নাম ঘোষণা করলেন সমন্বয়কেরা। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। মঙ্গলবার 6 আগস্ট ভোর 4:15টার দিকে এক ভিডিও বার্তায় সব তথ্য জানান ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। তারা বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে এই দায়িত্ব নিতে সম্মত হয়েছেন। আমরা সকালের মধ্যেই এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। এ সময় তারা আরও বলেন, রাষ্ট্রপতির কাছে আমাদের আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক। এরপর জানিয়ে দিব, মন্ত্রী প্রতিমন্ত্রী এমপিদের বাড়িতে স্থাপনায় হামলা ভাঙচুর এবং তাদের বাড়িঘর লুটপাট। বিভিন্ন থানায় হামলা ভাঙচুর, আগুন। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর তার সরকারি বাসভবন, গণভবন, তার কার্যালয়, জাতীয় সংসদ ভবন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে। এসবের মধ্যে বঙ্গবন্ধু সিটি জাদুঘর, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এর বাসভবনে হামলা, বঙ্গবন্ধু ভাস্কর্য, মুরাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়, মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবির কার্যালয় রয়েছে। বেশিরভাগ ভবন থেকে আসবাবপত্র এবং মূল্যবান জিনিসপত্র লুট করা হয়েছে। তারপর সেগুলোতে আগুন দেওয়া হয়েছে। এদিকে ঢামেক মর্গে গুলিবিদ্ধ লাশের সারি, রক্তে ভেজা মেঝে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ডাকা সর্বাত্মক অসহযোগের দ্বিতীয় দিন গতকাল সোমবার রাজধানীর যাত্রাবাড়ি, শনিরাখড়া, চানখারপুল সহ বিভিন্ন স্থানে গোলাগুলির এসব ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ হয়েছে 3 শতাধিক মানুষ, যাদের মধ্যে শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসে অন্তত 150 জন। তাছাড়াও 36 জন গুলিবিদ্ধ লাশ মর্গে রয়েছে। রাত 8:30 পর্যন্ত মর্গের সারিবদ্ধভাবে রাখা হয়েছে এ লাশগুলো। খবর পেয়ে হাসপাতালে আসেন স্বজনেরা। পরে ময়না তদন্ত করা ছাড়াই অনেকে লাশ নিয়ে যায়। এ সময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। একজন আরেকজনকে জড়িয়ে ধরে আহাজারি করতে থাকেন। এবারে জানাবো, কর্তৃত্ববাদী শেখ হাসিনাকে অবশেষে পালাতেই হল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে 15 বছর কর্তৃত্ববাদী শাসন আমলের ইতি টানতে হয়েছে শেখ হাসিনাকে। সোমবার দুপুর 2:25 হেলিকপ্টারে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান তিনি। এর মাধ্যমে তার স্বৈরশাসনের অবসান ঘটে। তিনি পালিয়ে যাওয়ার পরপরই গণভবনে ঢোকেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। তারা গণভবনে ঢোকার পরই শেখ হাসিনার বিভিন্ন জিনিসপত্র নিয়ে যান। কেউ নিয়ে যান মুরগি, কেউ নিয়ে যান হাঁস, কেউ সুইমিং পুলে গোসল করেন, আবার কেউ শেখ হাসিনার মেকআপ বক্স, কেউ বা শেখ হাসিনার কাপ পিরিচ। গণভবন থেকে কেউ কেউ বিভিন্ন ফুলের চারা বা যতটুকুই নেওয়া যায় ততটুকুই তারা নিয়ে গেছেন। আবার একটি সংবাদে দেখা গেল কিছুক্ষণ পরে অনেকেই সেগুলো কিছু কিছু অংশ ফেরত দিয়ে গেছেন গণভবনে। এবারে জানাবো, সিলেটে মন্ত্রী এমপির বাড়িতে অগ্নিসংযোগ। সরকার প্রধান শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার খবরে সোমবার সিলেটের রাস্তায় হাজার হাজার জনতা আনন্দ মিছিল বের করে তারা শেখ হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দেন। এসব মিছিলে পাশাপাশি মন্ত্রী এমপিদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী তেমন কোনো তৎপরতা দেখাতে পারেনি। এমন প্রেক্ষাপটে সিলেটবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন শীর্ষস্থানীয় বিএনপির নেতৃত্ববৃন্দ।
এবং সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জরুরি বৈঠক। বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনায় ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে জরুরি বৈঠক করেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, ক্যাবিনেট সচিব রাজীব গৌবা, প্রধানমন্ত্রীর দপ্তর প্রিন্সিপাল সচিব পি.কে. মিশ্রর প্রধান রবি সিনহা এবং গোয়েন্দা বিভাগের আইইবি পরিচালক তপন ডেকা। বৈঠকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতির বিষয়ে মোদীকে অবহিত করা হয়। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে। সোমবার শেখ হাসিনা গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণের পর সন্ধ্যায় ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করেন। তবে তিনি ভারতের ঠিক কোন জায়গায় অবস্থান করছেন অথবা তিনি সেখানে থাকবেন নাকি অন্য কোনো দেশে পালিয়ে যাবেন তা এখনও স্পষ্ট করেনি ভারত। তবে ভারতীয় গণমাধ্যম বলছে ভারতে ঠাঁই হবে না শেখ হাসিনার। বাংলাদেশ এবং ভারতের মধ্যে রয়েছে 4096 কিলোমিটার সীমান্ত। সোমবার এসব সীমান্তে সতর্কতা জারি করেছে ভারতের সরকার। বাংলাদেশ এবং ভারতের মধ্যে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন। আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনার এলাকার সর্বশেষ পরিস্থিতি। কমেন্ট করে জানিয়ে দিন বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নাম ঘোষণা করলেন সমন্বয়কেরা। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। মঙ্গলবার 6 আগস্ট ভোর 4:15টার দিকে এক ভিডিও বার্তায় সব তথ্য জানান ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদার। তারা হলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি ছাত্র জনতার আহ্বানে এই দায়িত্ব নিতে সম্মত হয়েছেন। আমরা সকালের মধ্যেই সরকারের গঠনের প্রক্রিয়া দেখতে চাই। এ সময় তিনি আরো বলেন, রাষ্ট্রপতির কাছে আমাদের আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক। সমন্বয়কেরা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বাকিদের নাম সকালের মধ্যে আমরা ঘোষণা করব। সরকার গঠন না হওয়া পর্যন্ত মুক্তিকামী ছাত্র জনতা মাঠে থাকবে। এর আগে সোমবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন সমন্বয়ক আসিফ মাহমুদ। পোস্টে আসিফ লিখেছেন, ঘুমিয়ে যায়নি, আমরা নজর রাখছি, শীঘ্রই ঘোষণা আসছে, ছাত্র জনতার অভ্যুত্থান ব্যর্থ হতে দেয়া হবে না। প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশে উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে ভারতে। মন্ত্রী প্রতিমন্ত্রী এমপিদের বাড়ি স্থাপনায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ। ঢাকার বিভিন্ন থানায় হামলা ভাঙচুর আগুন। পদত্যাগ করে হাসিনা দেশ ত্যাগ করার পর তার সরকারি বাসভবন, গণভবন, তার কার্যালয়, জাতীয় সংসদ ভবন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে। এর মধ্যে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, প্রধান বিচারপতির বাসভবন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন, মন্ত্রী প্রতিমন্ত্রীর বাসভবন, বঙ্গবন্ধু ভাস্কর্য, মুরাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয় এবং মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির কার্যালয় রয়েছে। বেশিরভাগ ভবন থেকে আসবাবপত্র এবং মূল্যবান জিনিসপত্র লুট করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনকারীরা শেখ হাসিনার দেশত্যাগের খবরে বিজয় মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, গণভবন, সংসদ ভবনের দিকে এগিয়ে যায়। এ সময় বিপুল সংখ্যক মানুষ ভবনগুলোর ভেতরে ঢুকে ভাঙচুর এবং লুটপাট চালায়। তারা আসবাবপত্র, টিভি, ফ্রিজ, কাপড় চোপড়, হিমায়িত মাছ, হাঁস, মুরগি, ছাগল সহ হাতের কাছে যা পায়
তাই নিয়ে বেরিয়ে এসে উল্লাস শুরু করেন। বাগানের গাছপালাও তুলে আনতে দেখা যায় অনেককে। পরে গণভবনে আগুন দেওয়া হয়। এর আগে বিজয় সরণি মোড়ে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা হয়। ভাস্কর্যটি ঘিরে চত্বরটির নাম মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ। সেখানে ভাস্কর্য ছাড়াও দেয়ালে মুরাল রয়েছে। 2023 সালের 10ই নভেম্বর এ চত্বর উদ্বোধন করা হয়। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় SM হলের পাশে বঙ্গবন্ধু ভাস্কর্য, স্বাধীনতা এবং জাতীয় প্রেস ক্লাবে থাকা বঙ্গবন্ধু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। এদিকে বিকাল 4টার দিকে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে হামলা চালানো হয়। সেখানে 3তলা বাড়িটি প্রতিটি তলায় ভাঙচুর এবং পরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে সেখানে রাখা বঙ্গবন্ধু স্মারকগুলো পুড়ে যায়। একই সময় লুটপাট করা হয় বিভিন্ন সরঞ্জাম। এছাড়াও ভবনের সামনে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর করা হয়েছে। পাশের 2টি ভবনেও আগুন দেওয়া হয়েছে। রাতে ধানমন্ডিতে শেখ হাসিনার স্বামী প্রাত ওয়াজেদ মিয়ার বাড়ি সুদা সদনে হামলা এবং লুটপাটের ঘটনা ঘটে। রাজধানীর হেয়ার রোডে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের বাসাতেও হামলা ও ভাঙচুর হয়েছে। বিকেল 4:45টার দিকে মিছিল নিয়ে বিপুল সংখ্যক মানুষ ওই ভবনের ভেতরে ঢুকে পড়ে। তখন সেখানের নিরাপত্তারক্ষী কেউ ছিলেন না। হামলাকারীরা বাসায় ভাঙচুরের পাশাপাশি সেখান থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। কিছুক্ষণ আগে প্রধান বিচারপতির বাসভবন থেকে বের হয়ে যায় বলে জানা একটি সূত্র। বিকেল 3:30টার দিকে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় ভাঙচুর করা হয়। হামলাকারীরা ফটক ভেঙে বাসার ভিতরে ঢুকে পড়ে। ভেতরে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়। মন্ত্রীপাড়া হিসেবে পরিচিত মিন্টু রোডে বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী সরকারি বাসায় হামলা এবং ভাঙচুর করা হয়। সেখান থেকে লুট করা হয় আসবাবপত্র, মূল্যবান জিনিসপত্র। মিন্টু রোডে বিচারপতিদের বাসভবন এবং অ্যাটর্নি জেনারেল MA আমিনউদ্দিনের সরকারি বাসাতেও হামলা করা হয়। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিকাল 3টার দিকে হামলা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে প্রতিটি তলায় ভাঙচুর এবং তছনছ করে। পরে সেখানে আগুন দেওয়া হয়। এছাড়া হামলা হয়েছে পুলিশ সদর দপ্তর, ডিবি কার্যালয়েও। ডিবি প্রধান হারুনুর রশিদের উপর মানুষের দীর্ঘদিনের ক্ষোভ ছিল। এরই ধারাবাহিকতায় হারুনের ডিবি কার্যালয়ে হামলা চালানো হয়। আক্রমণে আশঙ্কায় রাজধানীতে 50 থানার মধ্যে কদমতলী ও লালবাগ সহ বেশিরভাগ ফাঁকা হয়ে যায়। সব থানা থেকে জীবন রক্ষায় পুলিশ সদস্যরা পালিয়ে যায়। সন্ধ্যা 6টার দিকে রমনার ঢাকা জেলার পুলিশ সুপারের বাসভবনে হামলা চালানো হয়। পরে হামলাকারীদের অনেককে সেখান থেকে আসবাবপত্র নিয়ে যেতে দেখা যায়।